মীর জাফর জামাতের আমির শফিকুর রহমানের। এই হারামজাদার এখনো ছানাপোনা কতগুলো আছে না, এই যে কালাইয়া মালাইয়া কতগুলো, এই রাজশাহী না কোন বিশ্ববিদ্যালয়ের পোলাপাইন, ওই যে দান্তালু মামার ভাইয়েরা, এরা এখনো রাস্তায় ছিল, দিল্লি না ঢাকা। হারামজাদা তোকে হোগার কাপড় তুইলা দিল্লি বাটামরিচ ডেলা দিছে তোকে আমির রে, এরপরও তোরা দিল্লি না ঢাকা কস নাকি? বুঝেন হারামজাদাদের চরিত্র। আমরা দিল্লির সাথে সম্পর্ক থাকলে তখন আমরা তখন দিল্লি না ঢাকা আপনারা চিল্লাইবেন, হ্যাঁ? তখন দিল্লি আমাদের দাদার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, এরকম হয়ে যায় নাকি? হ্যাঁ, আর আপনারা যখন দিল্লির যায় সব কিছু চারটা একেবারে বাইর করে দেন, তখন কিছু হয় না। এই যে শফিকুর রহমান হারামজাদা মূলত দিল্লির সাথে যে কথা হয়েছে সেটা হচ্ছে যে দিল্লিকে উনি অনুরোধ করেছিলেন যে তারেক জিয়া যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সেই বিষয়ে চাপ দিতে, কিন্তু সেই চাপ দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছে এবং বৈঠক হয়েছে, এটা যাতে দিল্লি যাতে প্রকাশ না করে, তাইলে ওনাদের রাজনীতি শেষ, এগুলো বলে টোলে প্রচুর অনুরোধ করেছেন। কিন্তু যখন দেখলেন যে দিল্লি ওনাদের কথা রাখলেন তারেক সাহেবের কথা, তখনই উনি মুখ ফসকে নাকি বলে ফেলেছেন যে না, আমাদের সাথে তো দেখা হয়েছিল কিন্তু ওরা মানা করেছিল। মূলত উনিই নাকি মানা করেছিলেন, দিল্লির হাত পা চেপে ধরে প্রচুর চাটাচাটি করেছেন চাচায় চাটতে দিল্লি আলাদের ওই যে যা আছে না, এই যে এরকম কিছু আছে না, এগুলো সহ নাকি জিব্বা দিয়ে উঠে ফেলাইছিলেন, জিব্বা দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। আর এখন কয় যে না, এটা তো ওরা মানা করেছিল। হারামজাদা, ওরা মানা করেছিল। হ্যাঁ, আমি আপনাদের এর আগেরও দুইটা ভিডিওতে বলেছিলাম যে এই যে এখন যেগুলা দিল্লি না ঢাকা বলতেছেন, এগুলো সব রয়ের এজেন্ট, এগুলো সব রয়ের এজেন্ট। এগুলো দেশে থাইকা এগুলা দিল্লি না ঢাকা মানে এটা একটা ভাইব তুলছে যে দিল্লি না ঢাকা, একটু চিল্লাই, বুঝছেন? আর এই ফান্দে পড়ে গেছে আপনার পাইকা এজেন্টরা। এরা বুঝতেও পারে নাই যে দিল্লি এই সব জারুগাদেরকে দিয়ে এই কাম করাইতেছে, আর পাইকা এজেন্ট এসে হাদির মতন ওই যে সওয়ামা চিরা ফালামো, এইটাও বলে এখন স্লোগান, হেরে মতো এগুলোরা খাইয়া দেয়, এগুলো পাইকা এজেন্টরা খাইছে। তো জামাতের আমির মিথ্যা কথা যে বলে, যে কিনা দিনে রাইতে শুইতে উঠতে বসতে মিথ্যা কথা, কি বলে, কি ডাক্তার না জানি, ডক্টর উনার নাম, উনি পশুর ডাক্তার না কুত্তার ডাক্তার আল্লাহ জানে উনি কোন ধরনের ডাক্তার। হারামজাদা, এখন তোমরা তলে তলে টেম্পো তোমরা চালাও, আর দোষ খালি আওয়ামী লীগের। এই যে গত 1.5 বছর ধইরা দিল্লির পাশা সাইটা ওরা হাগলে হেটা সহ জিব্বা দিয়া টানছে এই জমাইত্যাগুলা, আর এখন আইসা নতুন নাটক করে যে না না, এটা তো মিটিং ছিল, এটা আসলে ওরা গোপন রাখতে। তাইলে গোপন বৈঠকে তোদের কি কি কথা হয়েছে সেটা প্রকাশ করা, এখন যদি সাহস থাকে। সেই জামাতের আমিরকে বলছি আমি, জামাতের আমির মিথ্যুক চালবাজ, তারাই বলছে কি কি কথা হয়েছিল বল, সেখানে কি পরিকল্পনা হয়েছিল, যে তারেকরে আসতে না দিতে নাকি, যেটা তোরাই সর্বপ্রথম উচ্চারণ করছো যে তারেক বাংলাদেশে আসতে পারছে না কারণ দিল্লির প্রেশার আছে না, মাইরা ফেলাবে। এগুলো তো তোরদের হারামজাদাদের কথা, নাহলে প্রকাশ কর কি কি কথা হয়েছে। মূলত এই জামাতের আমিরের সাথে আমির দিল্লির উপর দিল্লিকে বুঝাইতে চেষ্টা করছেন যে আপনারা এক কাম করেন, আপনারা যা বলবেন বলেন সব দিব, কিসের 7 সিস্টার খাইব, 7 সিস্টার ওই পাশে আমরা দিয়া দেবো, মাগার আপনি তারেকরে আসা বন্ধ করেন। এইটা ছিল তাদের মূল দাবি, এবং এই প্রকাশ যাতে না পায় সেজন্য দিল্লির হাতে পায়ে ধরছিলেন। তো দিল্লির হাতে পায়ে ধরছেন, দিল্লি চুপ, ওকে বলছস তোরা বলছস, দিল্লি বলে নেই। কিন্তু উনি যখন দেখলেন যে না, তারেক জিয়া তো চলে আসছে, আবার খালেদা জিয়ার মৃত্যুর পর এরা রাষ্ট্রীয়ভাবে শোক বার্তা পাঠাইছে, ওইখানে যা বইয়ে সাইন করছে, তখন ওনাদের মাথা খারাপ হয়ে বলে দিলেন যে হ্যাঁ আমাদের সাথেও বৈঠক হয়েছিল। তো তোদের সাথে কি কি গোপন বৈঠক হয়েছিল সেটা বলো, টেম্পো যে চালাইলা গত 17 মাস একটু বলো। তার মানে এই যে বঙ্গু জনগণ, আপনারা যারা দিল্লি না ঢাকা 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 বলেন, আপনাদের একটা কথা কই, দিল্লি যদি আপনাদের চাউল ডাউল কিছু না দেয় তো ল্যাংডা হয়ে যাবেন, ল্যাংটা। আপনাকে এই যে জমাতের পাল্লায় পড়লে জমাত তারা কি অবস্থা এটা তো জানেন, এরা 71-এ কি করছে তাই তো জানেন। জমাত তাদের বউ বেটি বেচনের সময় আইসা গেছে, বউ বেটি এগুলো গনিমতের মাল হয়ে যাবে বাংলার পাবলিকের কাছে। এই জমাত বাংলাদেশের যত অশান্তির মূল এই জমাত তারা,
তারা তলে তলে দিল্লির লগে ঠিকই লাইন, রাত দিন 24 ঘন্টা দিল্লির লগে লাইন। দিল্লির লগে লাইন ছাড়া এদের কোনো উপায় নেই। এরা দিল্লির লগে লাইন রাইখাই তারা ক্ষমতায় আইতে চাইতেছে, মানে ক্ষমতায় আসবে জামাত, আবার দিল্লি ছাড়া আসবা বাবারা। এখন যখন দেখছে বিএনপির পক্ষে মনে হয় চইলা যাইতেছে, চইলা যাইতেছে মানে কি চইলা গেছে, যখন দেখছে তখনই মাথা খারাপ হয়ে গেছে এই মীর জাফর জামাতের আমির শফিকুর রহমানের। এই হারামজাদার এখনো ছানাপোনা কতগুলো আছে না, যে কালাইয়া মালাইয়া কতগুলা, এই রাজশাহী না কোন বিশ্ববিদ্যালয় পোলাপাইন, ওই যে দান্তালু মামার ভাইয়েরা, এরা এখনো রাস্তায় ছিল, দিল্লি না ঢাকা। হারামজাদা তোকে হোগার কাপড় তুইলা দিল্লি বাটামরিচ ডেলা দিছে তোকে আমিরে, এরপরও তোরা দিল্লি না ঢাকা কস নাকি? বুঝেন হারামজাদাদের চরিত্র। হ্যাঁ, একটু ডট গুলো মিলান যে সবগুলোতে আছে এরা ভারত বিদ্বেষী কথাবার্তাই চুপ, টোটালি চুপ। এবং বিএনপিও খুব একটা ভারত বিদ্বেষী, দুই একটা না বললে নয়, ওই অবস্থায় বলতেছে বিএনপিও। সুতরাং সবাই ভারতের পা চাটতেছে, খালি দোষ হয়েছে যে কার? ভারতের শব্দ। যেমন যা একটা আছে না আপনার ফাঁটা, কালা পাটা, কি জানি হাসনাত আব্দুল্লাহ, হে আবার আজক ভারতের সেবা দাস, অমুক দাস, তমুক দাস থাকতে দিবে না, তো যাও এখন তারেক জিয়ারে পিডাও। কালকে পরশুদিন যেমন এই শিবিরের কিছু কিছু বলতেছিল যে ভারত যে শোক প্রকাশ করছে এটা রাষ্ট্রীয়ভাবে বাতিল করা উচিত, মানা করা উচিত, যাও যমুনাতে যাই ইউনুসরে পিডাও। এখন এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছিলেন গত পরশুদিন, সবচেয়ে মজার বিষয় কি জানেন? এছাড়া পাকিস্তান বলেন, নেপাল বলেন, যারা আসছে সবাই বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করছে, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি আমাদের বিমান বাহিনীর এয়ারবেস ব্যবহার করছেন, ওখানে আসছেন। ওখানে এসে নামলে তো আসলে কোনো ইমিগ্রেশন হয় না, ওটা তো ইমিগ্রেশনের জায়গা না, ওখানে ইমিগ্রেশন হয় না। তাহলে প্রথম কথা হচ্ছে ইমিগ্রেশনটা হইল কোথায় বা কিভাবে হইল, এবং উনি ওইখানে নামলেন কেন? উনি তো সরাসরি ঢাকা এয়ারপোর্টে নামতে পারতেন না, সেটাতে নামেন না, এখানে নামছেন। নাইমে উনি সবার সাথে দেখা করছেন মানে তারেকের সাথে সরাসরি দেখা করছেন। এরপরে আমাদের দুই উপদেষ্টা, আপনার এই কি বলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর আসিফ নজরুল দেখা করলেন। ডাক্তার ইউনূস নাকি বলছিল দেখা করার জন্য, কিন্তু উনি রাজি হন নাই, উনি চলে গেছেন ওখান থেকেই। ভারত কি সিগন্যাল দিতেছে আসলে? এইটাই হয়ে গেছে পেটের বিষ জামাতের। জামাত চিন্তা করলে হায় রে, আমরা যদি না করি তাহলে তো আবার অবস্থা খারাপ। সব ভোটের হিসাব কিতাব, একদিকে ভারতের জুজু দেখাইতে হবে যে ভারত আমাদের বিদ্বেষী এসে, আরেকদিকে আবার তলে তলে যায় বলতে হবে না ভারতের লগে আছি আমরা, কারণ হচ্ছে ভোটের 1 কোটি হিন্দু ভোটার আছে, এই ভোটগুলোর দরকার। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক, ভারতের সাথে আমরা ভালো, আপনারা হিন্দুরা ভালো থাকবেন, আমরা রোজা এবং পূজা একসাথে করব, প্রয়োজনে রোজার ইফতার পূজাই করব, পূজার ইফতার রোজাই করব, এগুলা বইলা টেলা এই জন্য। কিন্তু ভারতের কোনো একটা লোক, অফিসিয়াল কোন একটা লোক বলে নাই এখন পর্যন্ত যে ইয়ে করছে কে, ভারত জামাতের সাথে কোনো বৈঠক করছে, গোপন বৈঠক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গোপন বৈঠক কি করবে? কোনো গোপন বৈঠক করার কিছু নেই জামাতের সাথে। তা ভারত জানে যে জামাত একটা টেরোরিস্ট সংগঠন, ওদের সাথে আবার গোপন বৈঠক কিভাবে? এখন জামাত আরেকটা কাজ একটা করতে পারে, সেটা হচ্ছে যে তারা ভারত বিদ্বেষিতা হইয়া একটা কাজ করতে পারে, সেটা কি জানেন? যে জামাতে ইসলামী বাংলাদেশ, যেমন জামাতে ইসলামী হিন্দ আছে ইন্ডিয়াতে, যে আমরা জামাতে ইসলামী হিন্দের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। রাশেদ হায়দার ভাই, এইখানে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে জামাত যে বলছে ভারতের কোন রাষ্ট্রীয় প্রতিনিধির সাথে তাদের বৈঠক হয়েছে, জামাত আমির যেহেতু বলছে বিষয়টাকে অবশ্যই গুরুত্বের সাথে আলোচনা করতে হয়, কিন্তু ভারত এখনো এই বিষয়ে কোনো কথা বলেনি, অর্থাৎ বৈঠক হয়েছে অথবা হয়নি। আপনাকে আমি বারবার কি বলতে, যে ভারতের কোনো একটা লোক, কোনো অফিসিয়াল লোকই বলে নাই যে তার সাথে বৈঠক হয়েছে। আমি বলতে জামাতের দুইটা কাজ, জামাত একটা বলতে পারে যে আমরা জামাত ইসলামী বাংলাদেশ এইটাই এক, জামাত ইসলামী পাকিস্তান আমাদের কোনো সম্পর্ক নাই, জামাত ইসলামী হিন্দ ইন্ডিয়া আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা প্যারালাল জামাত, আর তা নাহলে সবগুলাই সন্ত্রাসী। আর ভারতীয় অফিসিয়াল কেন বলবে যে আমরা জামাতের সাথে বৈঠক করেছি? আপনার আমির সাহেব বলছেন, আমির সাহেব কি একদম পীর সাহেব হয়ে গেছেন নাকি উনি নবী হয়ে গেছেন কোনো আপনাদের কাছে, যে উনি বললে আমি বিশ্বাস করতে হবে? উনি তো বহুত কথা। আমি বলছি ভারত কিন্তু প্রত্যাখ্যান করেনি ওনার বক্তব্য,
ভাই পাগলে পাগলামি করলে ভারত প্রত্যাখ্যান করতে যাবে কেন? প্রত্যাখ্যান করলেই তো তখন আবার আপনারা বলেন যে এই দেখো এবার ভারত মিছা কথা কইতেছে। সুতরাং ভারত কথা তুমি যা কইবা কো, আমি কিছুই কমু না, আমার খেলা আমি দেখাম। ভারত প্রত্যাখ্যান করলেই তো আপনারা বললেন যে হ্যাঁ ভারত প্রত্যাখ্যান করছে মানে এখানে কিছু একটা আছে, এটা র এজেন্ডা, এটাই তো কইবেন। যেই জামাতের নেতা কয় যে 50 লক্ষ গেরিলা আছে আমাদের কাছে গজবাতুল হিন্দ করতে যাব, তাদের লগে বৈঠক করবে ভারত, এটা কি পাগলও বিশ্বাস করবে? হ্যাঁ বিশ্বাস করতে পারে, বঙ্গু মুসলমান কিছু আছে, এই যে অশিক্ষিত রাশেদ হায়দার ভাই, তাহলে আপনি 2 মিনিটে একটু যদি বলেন, জামাত কেন হঠাৎ করে, যদি এটা ফলস হয় বা ফেক হয়, তাহলে জামাত কেন হঠাৎ করে ভারত নিয়ে এমন রাজনীতি করবে? তারা কি ভারতের কি বুঝাতে চাচ্ছে? ভাইজান আপনাকে তো আমি প্রথম থেকেই বলছি, যেহেতু খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে শোক বার্তা পাঠাইছে ভারত, যেহেতু ভারতের আরেকজন মন্ত্রী গিয়ে আপনার শোক বইতে সাইন করছে, এরপরে আপনার তারেক আসা পর্যন্ত কথা ছিল যে ভারতের সাথে নেগোসিয়েশন করে আসতেছে, এবং ভারত এবং তারেক নাকি আসার পরে নরেন্দ্র মোদীকে ফোন করে আবার ধন্যবাদও জানাইছে। হ্যাঁ, এগুলো সবকিছু মিলান না, সবকিছু মিলাইলে এখন জামাত তো একঘরা হয়ে গেছে। জামাত দেখতেছে আমি তো একঘরা, আমারও তো কেউ টানে না, পাকিস্তান প্রীতি দিয়ে তো আমার হবে না, পাকিস্তান তো কিছুই নেই, সন্ত্রাসী তকমা আছে, কোন দিন জানি পাকিস্তানের উপর আর পীড়া শুরু করে। সব মিলিয়ে তারাও একটা বোম ছাড়লো যে আমাদের সাথে কথা হয়েছে। আপনার সাথে কথা হয়েছে কেমনে? তারা এই জামাতের আমির, আর আপনি জামাতের আমির, তাহলে এখন দেখেন যদি বেঈমান বা মুনাফেক যদি বলেন আমির সাবরে মুনাফেক বা বেঈমান বলতে পারেন, যেখানে তোমরা আগে ওয়াদাবদ্ধ হইলা যে আমরা এই কথা গোপন রাখবো, বলবো না, তাইলে এখন আপনি ওয়াদা ভঙ্গ করে আপনি কেমনে কইলেন যে আপনার সাথে বৈঠক হইছে? আপনি মুনাফেক। তাহলে আমরা যে এতদিন বলে আসলাম দিল্লি না ঢাকা, সেটার কি হবে? সেগুলা বাদ দেন, আপনি মুনাফেকই করলো কিনা, সে তো মুনাফেকই করছে নাকি? যে আমি তো ওয়াদাবদ্ধ হইছি, নাকি কোরআনের কোন জায়গায় লেখা আছে যে এরকম মুনাফিকই করতে পারবেন? আছে মনে হয় কোন এক সূরা বা নাজিল হইছে যে মুনাফিকই করতে পারবেন। এখন দিল্লি না ঢাকা, নির্বাচনের ক্ষেত্রে যে দিল্লি আর ঢাকা থাকে না, তখন দিল্লির পা চাটে। কোন দিন হয়তো শুনবেন যে জামাতের আমির যায় নরেন্দ্র মোদীর পাটা জিব্বা দিয়া চাইতে আইছে, খালাইয়া গেছে গা জিব্বা মিব্বা, দেখবেন। আপনার জামাতের আমির বলছেন, এই জন্য বিশ্বাস করতে হবে। তো জামাতের আমির বলছেন, বলবেন কালকে যে 71 সালে বলছে তো অলরেডি যে আমরা কিছু করি নাই, পাকিস্তান বাংলাদেশে যুদ্ধ করে না, এমনি দিয়া গেছে বাংলাদেশ সাইরা, এরকম হইতে পারে না? তখন তো আপনার জামাতের আমিরের সে কথা বিশ্বাস করতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই আপনাদের দেখতেছি। তো একজন মুনাফেক, জামাতের এই আমির শফিকুর রহমান একজন মুনাফেক, সে কি বললো আর না বললো সেটা কেমনে? মানে এখন ঘটনা শিখে জানেন, ওই যে নাচতে না জানলে উঠান বাঁকা কয় না, জামাতের অবস্থা হয়ে গেছে এইরকম। যখন এরা দেখছে একঘরে হয়ে গেছে, বিএনপি মনে হয় ক্ষমতা আসা যাবে, ইন্ডিয়া তাদের দিকে নজর দিচ্ছে, সুতরাং আমরা ভালো হইতে হবে, বুঝাইতে হবে যে না না আমাদের সাথে কথা হইছে, খালি তারেকের সাথে না। ও হচ্ছে যে জন্মগত মৃত্যুকেরা, মানে তারেককে গুরুত্ব না, আমাদেরকেও গুরুত্ব দিয়েছে, আমাদের সাথে বৈঠক করেছে, আমাদেরও গুরুত্ব দিয়েছে। মানে রাশেদ হায়দার ভাই, ওরা কি গর্ববোধ করতেছে এতে? গর্ববোধ ভাই। তাহলে ওই যে আমাদের এক ভাই কমেন্ট করলো, এই কমেন্টটা একটু দেখাই। উনি বললো সেই নখ খসাইলো, মাঝখানে পাবলিক হাসাইলো। হ্যাঁ, ঘটনা হচ্ছে কি, ভারত পৃথিবীর 3য় বৃহৎ ইকোনমি শক্তি, শুধু কথা কইলেই হবে। রাশেদ হায়দার ভাই, আবার আসতেছি আপনার কাছে, আবার আসবো। আমি রফিক ভাইয়ের কাছ থেকে একটু এই বিষয়ে একটু জানতে চাইবো যে রফিক ভাই, ভারত জামাত আমির যখন বলছেন যে ভারতের কোন কোন প্রতিনিধির সাথে তাদের বৈঠক হয়েছে, এবং তিনি আবার এটাও বলেছেন যে ওনারা বলেছেন বৈঠকের কথাটা যেন গোপন রাখা হয়, এই কারণে আমরা এতদিন এটা বলিনি। রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে তিনি এটা বলছেন। আমার বক্তব্য হলো, ভারত কেন জামাতের সাথে গোপন বৈঠক করতে যাবে, কিংবা জামাতে বা এটাকে গোপন কেন রাখবে? এটা তো একটু আলোচনার বিষয় আছে, তাই না রফিক ভাই? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রাশেদ ভাই। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। দেখেন, এটা গতকালকে তো এটা মিডিয়াতে আইসা আসছে, রয়টার্সের সাক্ষাৎকার দিছে আমাদের যে আমির সাহেব,
যে ভারতে অনেক এই আলোচনা হয়েছে, আলোচনার ফাঁকে এক ফাঁকে জিজ্ঞেস করা হলো যে ভারতের সাথে আপনাদের মানে কি ধরনের মানে যোগাযোগ বা ইয়ে আছে কিনা, এরকম একটা জিজ্ঞেস করা হলো। তখন উনি এই কথাটা বলে ফেললো, মুখ ফুটে বলে যে হ্যাঁ আমাদের সাথে তাদের যোগাযোগ হয়েছে, একটা বৈঠক হয়েছে গোপন, তো ভারতের পক্ষ থেকে এটা নিষেধ করা আছে যেটা না বলার জন্য। এটা নিয়ে বিরাট একটা প্রশ্ন। এটা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ওনাকে না করছে, এবং উনি এটা বলছে যে এর প্রায় 6-7 মাস আগে বা উনি অসুস্থ যখন ছিল ওই সময় এই কথাটা নিক হয়েছে। এখন কথা হলো এতদিন পরে আইসে বললো কেন, আর না করছে ভারতের পক্ষ থেকে নিয়ে না করছে যে বৈঠকটা হয়েছে যেহেতু আপনারা এটা বললেন না, এবং উনি ইচ্ছা করে আবার বলে ফেললো কেন, তাহলে তো ওয়াদার বরকালাপ করলো। তো উনি তো ওয়াদা বরকালাপের লোক না, ওনাদের যে আইডিওলজি, ওনাদের ধর্মীয় থিম অনুযায়ী ওয়াদা রক্ষা করা হলো ইসলামের একটা মৌলিক একটা অংশ। এখন উনি যে কি ওয়াদা ভঙ্গ করলো, কেন করলো, এটা তো বোঝা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে এটা ঠিক। এই যে রাশেদ ভাই যে আলোচনা সবই তো করে ফেললো, আমি আর কি করব, সব জানতা রাশেদ, সব বলে ফেলছে, আমি আর বলার কিছু নাই। রাশেদ ভাই আসলে ভালো বলছে, খুব সুন্দর বলছে, ধন্যবাদ রাশেদ ভাইকে। দেখেন প্রথম একটা কথা আসছে এখানে যে আমাদের যে তারেক জিয়া সাহেব যে প্রথম যে বিদেশ থেকে যে দিল, স্ট্যাটাস দিল যে আসতে ওনার একটু বাধা আছে, সরকার পক্ষ থেকে বললো যে না কোনো বাধা নাই আমাদের পক্ষ থেকে। পরে সেনাবাহিনীর কিছু অফিসারের সাথে ওনার বৈঠক হইলো, ওইখানেও উনি একটা মোটামুটি একটা আসছে। এরপরে যে কেন আসতেছে না এটা নিয়ে এরপরে যা গুঞ্জন শোনা গেল যে এখানে ভারতের সাথে তার একটা লিয়াজু হচ্ছে। তখনকার আমলে যখন উনি বিদেশ চলে যায় ওই সময় নাকি ভারত একটা সেনাবাহিনীর সাথে, আমাদের সেনাবাহিনীর সাথে বা তখনকার ফখরুদ্দিন ইয়ার সাথে, সরকারের সাথে ভারত একটা নিকুজিশন করে দিছিল যে ওনাকে যাতে বিদেশে সহজে যাওয়ার জন্য। এটা নাকি ভারত, এটা বিভিন্ন আলোচনায় আমরা শুনি আর কি। সেই ক্ষেত্রে হয়তো বা ভারতের একটা, যেহেতু তারা ওই সময় একটা তার একটা পক্ষে কাজ করছে, তো এবারও তার হয়তো একটা অব্লিগেশন ছিল। তো এখানে কোনো মহল থেকে বলতেছে যে ভারতের সিগন্যাল পাওয়ার সাথে সাথে উনি আইসে পড়ছে, এবং এটা আসলে মূলত জামাতরাই প্রকাশ করতেছিল। জামাত গণনার, আমরা তো যে মিডিয়াতে দেখি সেখানে জামাত গণনার লোকগুলি এই কথাগুলি প্রচার দিচ্ছিল, বিএনপি পক্ষ থেকে কিন্তু এই প্রচারটা দেয় নাই। মূলত বিএনপিকে ভারত গেসা মানে আওয়ামী লীগের মতন ভারতের দালাল বানানোর জন্য বিএনপিকে চেষ্টা করছিল আর কি। এখন আসলে অনেক সত্য কিন্তু বের হয়ে যায়, কখন সত্য বের হয়ে যায় এটা মুশকিল, সত্য কথা চাপা থাকে। রফিক ভাই একটু এখানে একটু সামান্য একটু করি, আজকে একটু তথ্য দেই। মঞ্জুর আলম পান্না ভাই আজকে একটা ভিডিও দিয়েছেন ওনার চ্যানেলে, বিএনপির কিছু নেতার সাথে সূত্র যেটা আর কি তথ্য সূত্র ওনার আলাপ হয়েছে। ওনারা তখন ভারতকেই ওনারা ইয়েতে রাখছেন যে ভারতের সিগন্যাল না হলে তারেক রহমান দেশে আসবেন না, মানে ওইদিকে তারা তখন আলোচনা চালাচ্ছিল, কারণ তাদের ভয় ছিল যে এখানে ভারতের কাজ করে, কোনো একটা বিপদ হতে পারে, কোনো একটা প্রবলেম হতে পারে, কারণ দেশের পরিস্থিতিটা আইন শৃঙ্খলা কোনো কিছুই কারো নিয়ন্ত্রণে নেই। এই ভঙ্গুর অবস্থায় ওনার এখানে আসা মানেই উনি বিপদের মধ্যে পড়ে যাওয়া, কেউ এখানে সুযোগ নিয়ে ওনার ক্ষতি করে ফেলতে পারে, সেই কারণে সম্ভবত এই ধরনের একটা তথ্য কিন্তু তিনি সেখানে দিয়েছেন। এবার আপনি যেটা বুঝছেন এটা বিএনপির পক্ষ থেকে বলছে যে রয়ের ব্যাপারটা আনছে, প্রকাশ্যে বলেনি, মানে আন্ডারগ্রাউন্ডে ওনাদের মধ্যে যেসব আলোচনার কথা শোনা গেছে সেগুলো আর ওনাদের আইডিওলজির ওইটাই আছে। বিএনপি, আমি তো সবসময় বলি যে বিএনপির 50% লোক হলো ভারত বিরোধিতা করে নেতাদের মধ্যে, আর জামাতের ধরেন বা ওই যে ইসলামী মানে ম্যাক্সিমামই ইসলামিক দল, কিছু সঙ্গে ইসলামিক দল ছাড়া তারা পুরোটাই ভারত বিরোধিতা করে। আপনি তো প্রকাশ্যে দেখতেছেন, আপনার এই লাস্টে যে 15-20 দিন আগের থেকে বা 10 দিন আগে আমাদের খালেদা জিয়া বা তারেক জিয়া আসার পরেও তো রফিক ভাই এই যে এইখানে একটু বলি, এই যে বললেন যে
হুজুরদের মধ্যে, মানে আলেম ওলামাদের মধ্যে বেশিরভাগ ভারত বিরোধী এটা বলতে চান, আবার বিএনপির ভিতরেও কিছু মানুষ আছে ভারত বিরোধী। প্রশ্ন হচ্ছে আমি এই ভারত বিরোধিতার বিষয়টা বুঝতেছি না, যে আমি ভারত বিরোধী কেন, আমি পাকিস্তান বিরোধী কেন, আমেরিকা বিরোধী কেন, আমি বিরোধীটা কেন, আমি এই জিনিসটা বিরোধী আমি বলতেছি আপনাকে। দেখেন আপনি শুনে, আমাদের দেশের, আমি সবসময় বলি, আমাদের দেশের মানুষ কিন্তু সুশিক্ষায় শিক্ষিত না। তাদের মধ্যে নর্মাল একটা যে আপনার ব্যক্তিগত নলেজ আছে, ওই নলেজটা ওনারা ধরে রাখে না। ওনারা আমি আর রাশেদ ভাই বা আপনি কি বলতেছেন এইটার উপরে ডিপেন্ড করে আমি কাজ করতেছি। আমি বলি না যে বাংলাদেশের মানুষ হলো বিশ্বাস করে কোনটা জানেন, মিথ্যাকে যত সুন্দর করে গুছায় বলতে পারেন ওইটাই মানুষ খায়। এই মিথ্যাটাই ওরা ওইভাবে প্রচার করছে, প্রচার করার কারণেই কিন্তু এই জিনিসগুলি আসছে। এখন আসছেন আপনি দেখেন, এই যে আপনার জামাতের যে ব্যাপারটা আসছে, ওইখানে আমরা চলে আসি আবার। যেহেতু আপনার এই তারিখ যে আসলে, এরপরে আমাদের খালেদা জিয়া উনি মৃত্যুবরণ করার পরে আমাদের যে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী নিজে আসছেন, ইচ্ছা করলে ওনারা না আসতে পারতেন, অত ছোটখাটো আবার মন্ত্রীও পাঠাইতে পারতেন। যেহেতু উনি খালেদা জিয়া বর্তমানে আর সরকার প্রধান না, সেই হিসাবে একজন মন্ত্রী পাঠাইতে পারতেন ছোটখাটো। কিন্তু আসছে কে একদম ওনাদের ভারতের যে 4-5 জন মানুষ আছে, আমি যতটুকু জানি ভারতের প্রধানমন্ত্রী আছে, রাজনাথ সিং আছে আপনার মানে প্রতিরক্ষা মন্ত্রী, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর হলো পররাষ্ট্রমন্ত্রী। এই যে 4 জন মানুষ, এরা হলো মূল হলো ভারতের চাবিকাঠি। তার মধ্যে সাথে আছে অজিত দোভাল সাহেব আছে। আসলো কে হিসাবে ধরতে পারেন, প্রধানমন্ত্রী পরে পররাষ্ট্রমন্ত্রী, সেকেন্ড ম্যান, উনি নিজে সেকেন্ড ম্যান আসছে। আচ্ছা, ওইখানে আবার রাজনাথ সিং নিজে আবার আমাদের দিল্লি আপনার হাই কমিশনারে গিয়া উনি গিয়া সুখ বইয়ে স্বাক্ষর করে আসছে। এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস কিন্তু জামাতের মধ্যে প্রভাব পড়তেছে, যে ওরা বুঝতে আসতেছে যে ভারত বিএনপির উপরে একটু হেলে পড়ছে। এটার উপরে ইয়া করে কিন্তু ওই জামাত এই তার যে গোপন বৈঠকটা বলে ফেলছে, এটার মূল একটা কারণ হলো সংখ্যালঘু কিছু ভোটার আছে, এই ভোটার গুলির উপর টার্গেট করে আমার মনে হচ্ছে যে না হয় এই কথা তো বলার কথা না, এতদিন পরে বললো কেন। আর উনি বলছে যে ভারতের পক্ষ থেকে নিষেধ আছে, যেটা আপনি কখনো প্রকাশ করবেন না। বৈঠক হয়েছে, অবশ্যই বৈঠক হয়েছে, না হয় এই কথা উনি কোনোদিনই বলতেন না। বৈঠক অবশ্যই হয়েছে, এবং এতদিন পরে বলার মূল কারণটা হলো যে আপনার সংখ্যালঘু কিছু ভোটার, আর হয়তোবা দেখা গেল যে এটা আপনার যেহেতু এই গত সরকারের পতনের পর আওয়ামী লীগের উপরে প্রচুর নির্যাতন করছে কিন্তু বিএনপির লোকরা, গ্রামে গঞ্জে যেখানে জানে আছে এখানে, ওই ধরনের কিছু সিম্পিতির জন্য। আরেকটা দেখেন এখানে সিম্পিতির জন্য কিন্তু এই কথাগুলি বলছে। আরেকটা দেখেন জিনিস, যে জামাতের নেতারা কিন্তু প্রথম থেকে বলতেছে এবং তারা কিছু লোকালি কাজও করতেছে, যেটা হলো আওয়ামী লীগের যে সাপোর্টার আছে ছিল ভোটার, তাদের প্রতি একটু সিম্পেথাইজ দিয়েছে। এবং গতকালকে নাচকে মনে হয় একটা ফেসবুকে দেখলাম, এক জামাতের নেতা বলতেছে যে আপনারা আমাদের দলে আসেন, আপনাদের সার্বিক নিরাপত্তা আমরা দিব। মূল জিনিস হলো ভোটকে টার্গেট করে কাজ করতেছে এগুলি সব। এখন দেখেন আমাদের দেশের ভারত বিরোধিতা কত পার্সেন্ট মানুষ করে, এটা সংখ্যায় খুব কম, কিন্তু পার্সেন্ট ধরেন আমি 20%ই ধরে বা 30%ই ধরে। মূলত আসলে এতটুকু হইতো না। বিএনপির একটা বড় যে লিডারদের মধ্যে একটা বড় অংশ আছে ভারত বিরোধিতা করা। জামাতের তো বা ওই ইসলামিক দলের অনেকগুলি, সব ইসলামিক দল বলবো না আমি, সবাই ভারত বিরোধিতা করে না। এইগুলি করে সাধারণ মানুষের ভোটারকে ভোট টানার জন্য এই ধরনের আপনার প্রপাগান্ডা চালায়। এই প্রপাগান্ডা চালাই থেকে তাদের যে ভোট ব্যাংক আছে, যতটুকু ভোট পায় ওই ভোটটাই হলো ওদের সম্বল। কিন্তু আপনি সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই ভারত বিরোধিতার পক্ষে না, কারণ বাংলাদেশের মানুষ বুঝতেছে আসলে। দেখেন এটা তো আগে বলতো, এই সরকার আসার পরে দেখেন 16 মাসে ভারত বিরোধিতার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এটা কিন্তু একদিনে বোঝা যায় না আসলে। অর্থনীতির ব্যাপারটা কিন্তু বিভিন্ন ভাবে আসে, আস্তে আস্তে ধীরে ধীরে আসে। এখন যে আইসা যে তলানির দিকে যাচ্ছে অর্থনীতিটা, এটা কিন্তু ভালো করে বুঝতেছে। রফিক ভাই আবার আসতেছি, আপনার কাছে আবার আসবো, রাশেদ হায়দার ভাই। আচ্ছা আমি শেষ করে দিই, এই তলানির দিকে যাচ্ছে এটা কিন্তু বুঝতেছে মানুষ,
তো সুতরাং ওই যে আপনি যেটা ভারত বিরোধিতার কথা বলছেন, জামাতের টার্গেটই হলো যে তারা এখন ভারতকে বোঝাতে চাচ্ছে, বা ওই দেশে আমাদের দেশের জনগণ আছে বা এই যে সংখ্যালঘু ভোট আছে, এইটাদেরকে বোঝানোর জন্য এই জামাতের এই কথাটা বললো। আর মিটিং যে হয়েছে এটা আপনি নিশ্চিত থাকেন। ধন্যবাদ। জি রফিক ভাই, আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে জানতে চাইবো, রাশেদ হায়দার ভাই, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে এসেছেন, ওনার সাথে আমাদের আইন উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুজন সাক্ষাৎ করেছেন, ওনাদের কিছু কথা হয়েছে। কিন্তু জয়শঙ্কর তিনি ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা তার সাথে কিন্তু সাক্ষাৎ করেননি। পাকিস্তানের প্রতিনিধি যারা আসছেন তাদের সংসদের স্পিকার সহ তারা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু আমাদের এই জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র তিনি ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা তার সাথে কিন্তু সাক্ষাৎ করেননি। আমার প্রশ্ন হচ্ছে, দিল্লি কি বার্তা দিল বাংলাদেশকে বা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে? মাসুদ ভাই, এখানে একটা জিনিস আছে, এই যে আমরাও জানি, আপনিও বলতেছেন, বা আমাদের ওই পত্রিকাগুলোতে দেখলাম যে আপনার কি বলে ডাক্তার ইউনূসের সাথে বৈঠক হয় নাই বা কোনো কথা হয় নাই। আসলে ব্যাপার হচ্ছে যে আসলে ডাক্তার ইউনূসের সাথে বৈঠক হওয়াটা কি আসলে জরুরি ছিল কিনা, তেমন কোনো জরুরি বিষয় তো আমার মনে হয় না। আবার ডাক্তার ইউনূস বৈঠক করতে চাইছেন নাকি উনি দেন নাই সময়, সেটাও পরিষ্কার বিষয় না। কোনো পক্ষে এই ব্যাপারে কোনো কথা বলেন নাই, দুই পক্ষই নিশ্চুপ। এখন আপনারা বলতেছেন যে বাংলাদেশের ব্যাপারে কি ইঙ্গিত দিল ভারত। আচ্ছা, এখন আমি যদি আপনার একটা কথা বলি যে ওই পাকিস্তানের যে স্পিকার আসছে, একটা দেশের স্পিকার মানে কিন্তু থার্ড ইন কমান্ড, তৃতীয় শক্তিধর ব্যক্তি একটা দেশের, তার সাথে কিন্তু আবার পররাষ্ট্রমন্ত্রীর দেখা হয়েছে। ওনারা হাস্যোজ্জ্বলভাবে হ্যান্ডশেকও করেছেন, এই ছবিও ভাইরাল। তাহলে পাকিস্তানের দিকে কি ইঙ্গিত দিল? গত 2-3 বছরের ভিতরে কেউ কারোর সাথে কথাও বলা নাই পাকিস্তানের। পারলে তো বোম এ ওরে মারে, ও এরে মারে, এরপরে স্পিকার এটা তো একেবারে মুখামুখি হয়ে গেছে। সেটা হচ্ছে এটা নৈতিক শিষ্টাচারের পর্যায়ের কিছু একটা। সেইটাই বলছি যে নৈতিক শিষ্টাচার যদি বলেন তাহলে খুব হাস্যোজ্জ্বল ছবি দিল, তাহলে পাকিস্তান কি কোনো বন্ধুত্বের বার্তা দিছে? না, এটা হচ্ছে সামনাসামনি পড়ে গেছে, হাত মিলাইছে, একটা ভালো ব্যবহার দেখাইছে, যার যার কূটনীতি তার তার। আর ইউনূস সরকারের বিরুদ্ধে তো ইউনূস সরকারকে তো ভারত বেশ কয়েকবার করছে, উচ্চবাচ্য হয়েছে দুই সরকারের ভেতরে। এবং ইউনূস যে কথা বলে আসছে যে 7 সিস্টার খাইয়া দিব, চায়না যায় বলছে যে 7 সিস্টারের সাথে ব্যবসা আমাদের সাথে করতে হবে, আমাদের না জানে 7 সিস্টার কিছুই করতে পারবে না, এইসব কথা বলার পরেও কি কেউ আপনার যায় সাক্ষাৎ করবেন? এই ধরনের তো হওয়ার কথা না। ওই সাক্ষাৎ করবেন যেখানে আপনার ইউনূস সাহেব এর আগে নাকি অনেকবার চেষ্টা করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে, তাও বলেন নাই, ফোনই ধরে নাই। অবশ্য নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পেরই ফোন না ধরে নাই, আর তো ইউনূস না, নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের থাইল্যান্ডে সাইড লাইনে একটা বৈঠক হয়েছিল। হ্যাঁ, অনেক কষ্টে একটা বৈঠক করছেন, সেইখানে উনি সেই একই কথা বিমস্টেক সম্মেলনের সময় সাইড লাইনে অনেক অনুরোধ, সাইড লাইনে যে কথা হয়েছে সেই কথাতে আবার উনি বানায়া বলছেন যে আমি বলেছি শেখ হাসিনাকে সামাল দেন। ভারত বলছে যে এই ধরনের কোনো কথা হয় না। তাই একদম বেয়াদব লোকের সাথে কি কথা বলবে? এ তো বেয়াদব, এর সাথে কি কথা বলবে? সুতরাং এর কোনো ইঙ্গিতের কিছু নেই। ভারত এখনো পরিষ্কার বলতেছে যে আমরা একটা ইনক্লুসিভ ইলেকশন চাই। তার মানে কালকে যদি এই ইলেকশন হয়েও যায়, ভারত এই ইলেকশনকে স্বীকৃতি দিবে না, কেউ পৃথিবীর কোন দেশই স্বীকৃতি দিবে, কারণ এটা ইনক্লুসিভ ইলেকশন হয় নাই। এখন এই যে আওয়ামী লীগ নেতা আছে, এরাও জবাব দিতে পারে না, বা আওয়ামী লীগ যেসব ছেলে পেলেগুলো করে, আওয়ামী লীগ ছাত্রলীগ, এগুলোও কেউ জবাব দিতে পারে না। যখন বলা হয় যে তোমাদের 3টে ইলেকশন অবৈধ ছিল, তোমরা যদি একক ইলেকশন করতে পারো তাহলে আমরা করতেছি, সেটা কেন হবে না? এটা এরা এখন পর্যন্ত এই জবাবটাই দিতে পারে না যে বাইরে আমরা তো কাউরে ব্যান করে করিনি, আমরা তো কোনো দলকে ব্যান করে ইলেকশন করিনি। এবং বাংলাদেশে আজ পর্যন্ত কোনো দলকে ব্যান করে ইলেকশন হয়নি।
এই যে শেখ হাসিনা 3বার ইলেকশন করলো, কোনো দল কি ব্যান ছিল? ওরা আসে নাই, বয়কট করছে, আসে নাই। আওয়ামী লীগ কে এবার ব্যান করে ইলেকশন করতে, এই জবাব কিন্তু কোনো আওয়ামী লীগ নেতা দিতে পারে না, ওরা বলতেই পারে না। এদের এই বুদ্ধিটুকুই ধরে না যে আমরা এই জবাবটা এইভাবে দেই। শুধু এরা ওই যে বাগড়ম্বর কথাই আছে, এছাড়া ভালো কিছু নাই। সুতরাং ভারত রাশেদ হায়দার ভাই, এইখানে একটা পয়েন্ট, সেটা যদি আপনাকে দেখাই বা বলি, সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথেও সম্ভবত এই জয়শঙ্করের বৈঠক হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন জয়শঙ্করস ভিজিট নট পলিটিক্যাল, অর্থাৎ এটি কোনো রাজনীতিক সফর নয়। না, এটা তো সত্য কথা, উনি সেটা বলেছেন, বেশ ভালো। তো এখন রাজনৈতিক সফর না অরাজনৈতিক সফর, ভালো, বেশ ধরে নিলাম আমি। কিন্তু এই রাজনাথ সিং কোথায় আসছেন? তিনি আসছেন বাংলাদেশের বিমান বাহিনীর বাসার ঘাটিতে এসে নেমেছে। পাকিস্তানের যারা আসছে তারা কোথায় নেমেছিল? ওরা ঢাকা এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক। তাহলে আমি 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 একটু জানতে চাই বা আমরা একটু আলোচনা করতে চাই যে তিনি এসে নামলেন বাংলাদেশ বিমান বাহিনীর বাসার ঘাটি, কত স্পেশাল ব্যাপার, তাই না? এখন প্রশ্ন উঠেছে কেন তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেননি? তাকে কি অনেক বেশি স্পেশাল সুবিধা দেওয়া হলো? প্রশ্ন তো উঠবে, তাই না? এবং এই প্রশ্ন উঠবে যে কারণ কি? এটা কারণটা হচ্ছে, দেখেন, এমনও হইতে পারে একদিকে আমরা বলছি গুরুত্ব দিচ্ছি না, 7 সিটার খাইয়ে দেবো, এটা করব সেটা করব, কিন্তু দেখা গেল যারা এখানে ভিজিটে আসছেন বা শোক জানাতে এখানে আসছেন বেগম খালেদা জিয়ার এই শেষ জানাজার প্রোগ্রামে, তাদের মধ্যে সবচাইতে বেশি ফ্যাসিলিটিস পেলেন কে? এই জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আবার ওরাই বলছে দিল্লি না ঢাকা, নানা কথা তো বলছে, তো না বলেনি ভাই। এখন হলো কেন? আপনার ঘটনা হচ্ছে যে এটা হচ্ছে হেডান দেখানো ভাই, রাষ্ট্রীয় সফর না বা তোমার রাজনৈতিক সফর না। আমি নরেন্দ্র মোদীর চিঠি নিয়ে আসছি তারেক জিয়াকে দেওয়ার জন্য, আর আমার বিমান দিয়ে আমি তোমার কোথায় নামবো সেটা আমার বিষয়। তো নামছে বাসার ঘাটিতে, আমি তোমাদের সার্বভৌমত্বের একটা ব্যাপার আছে না? না না না, কিসের সার্বভৌমত্ব? যেই দেশ আফগানিস্তানের মন্ত্রী আসে, যেই দেশ বলো যে আমরা বলতে পারি না, কালকে হয়তো দেখবেন যে সরকার বলবে যে বাসার ঘাটিতে যে আসলে বিমানটা নামছে এটা আমরা জানতাম না। না না, রাশেদ হায়দার, তাহলে ভারত বিরোধী যে কথাগুলো হচ্ছে সেগুলো কি একেবারেই কথার কথা? ওগুলো তো কথার কথা ভাই, ওগুলো তো দেখানোর জন্য। ওগুলো ওই যে বাংলাদেশে কিছু বঙ্গু মুসলমান বললাম না আপনারে, ওদেরকে দেখানোর জন্য। কারণ এই যে আপনার দানালেস মুসলমান যেগুলো আছে আর কি, এদের দেখানোর জন্য দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এগুলো হচ্ছে দেখানোর বিষয়, অন্য আর কিছু না। ভারত তার হেডাম দেখা গেছে, আমি তোমাদের বিমান বাহিনী ঘাটিতে নাইমা সেখান থেকে সদর্বে বেরিয়ে তোমাদের দেশের লোকজনের সাথে দেখা করে গেছি, যাও কিছু করতে পারলে করো, তোমাদের ক্ষমতা থাকলে করো। এমনও তো হইতে পারে যে এইটা দিয়ে উনি আমাদের ঘাটিগুলো সব দেখে গেলেন, এবং ওই বিমান যে আবার যেই বিমান নিয়ে আসছেন সেই বিমানে যে গোয়েন্দা বিমান না, সেটাও আপনি বা আমি কেমনে বললাম? কারণ পৃথিবীর আসতে পারে আসার মতো ওই ধরনের বিষয় আছে সুযোগ আছে, বাট এই সুযোগটা তো একেবারে স্পেশাল। আমি বলতে চাচ্ছি, জানতে চাচ্ছি যে আমি ওইটাই একেবারে স্পেশাল। না না, ওইটাই বললাম, এই বিমান না না, এই বিমান যে আপনার কোনো গোয়েন্দা বিমান না, সেটা আপনি কিভাবে বললেন? এই বিমান যে আসলে পুরো বাংলাদেশের সমস্ত ঘাটি বা বিভিন্ন জায়গাগুলো রেকি করে চলে যায় নাই, তাও আপনি কিভাবে বলবেন? কারণ আমাদের দেশ তো পাকিস্তান অমুক তমুক বহু দেশের বহু লোক আছে। এই বিমান তো এমন হইতে যে গোয়েন্দা বিমান, যা আইসা আসতে ঘুরে আপনাদের বাসার ঘাটিতে নাইমা গেল গা, ওর সবকিছু ওর সব দেখে গেল যে কোথায় কি আছে, কি রাখছেন না রাখছেন। হইতে পারে না? ওইটা চিন্তা করলেন না কেন? হতে পারে, কিন্তু আমার বক্তব্য হলো, এতদিন ভারত এত তিতা ছিল, এখন হঠাৎ এত মিঠা হয়ে গেল কেন? ভাই এখন আমাদের বাঙালির অবস্থা যে শক্তের ভক্ত নরমের জম। ভারত যখন একটু স্ট্রং পজিশনে গেছে, এখন ভাই
ভক্তি শ্রদ্ধা বাইরেছে। এখন দেখেন আপনারা ওই একটা কথা বললাম যে দেখেন ম্যাক্সিমাম ইসলামিক দলগুলো এখন ভারত নিয়ে কথাই কয় না, ম্যাক্সিমাম এরা মুখে একদম চুপ, ভারত বিদ্বেষী কোনো কথা নেই, ম্যাক্সিমাম দলগুলো কথা বল নাই। হ্যাঁ, ভারতীয় যে রফিক ভাই বললো যে ভাই বিএনপির কিছু কিছু নেতা আছে ভারত বিদ্বেষী, ওরা বলে দু একটা কথা বলে, যেমন যে আপনার গয়েশ্বর চন্দ্র রায়, উনিও মাঝে মধ্যে দুই একটা বলে, একদম বলে না যে তা না, উনিও বলে কিছু কথা, তো ওই রকম আর কি। ভারত কখন কি করবে, কি অর্থনৈতিক অবরোধ দিয়া বসবে কিনা, এগুলা নিয়ে বাংলাদেশ সরকার এমনি টেনশনে আছে। আর ইউনূস গভর্নমেন্ট চাইতেছে কোনো মতে ভাই নির্বাচন দিয়া আমরা একটু পার হইয়া যাই, কখন আবার কারে মাইর পরে এইটা ভয়ে আছে। আপনি যেমন আজকে দেখছেন, আজকে নাকি আপনার দাউদকান্দিতে মেঘনা গোমতী সেতুর নিচে টাইম বোমা উদ্ধার হয়েছে এবং এটা ডিফিউজ করা হয়েছে। তার মানে কি, বড় বড় সেতুগুলোতে টাইম বোমা বানতেছে মৌলবাদীরা। আবার ওই জায়গায় ওই দিন যে মাদ্রাসাতে, জানেন কিনা জানি না, যে মাদ্রাসাতে আপনার ওই যে বোমা বিস্ফোরণ হয়েছিল, সেইখানে আজকে পরিষ্কার করতে যে আরেকটা বোমা বিস্ফোরণে একজনের পা উইরা গেছে। এগুলা কিসের লক্ষণ? ওইখানে দ্বিতীয়বার একটা বিস্ফোরণ ঘটেছে, কত বোমা আছে। আবার ইস্তেমা বন্ধ করে দিল, দেওয়া হইলে সেটাও নাশকতার ভয়ে, যে কোনো একটা নাশকতা হইতে পারে, ইসলামিক জলসা। আর এটা যদি আওয়ামী লীগের আমলে হইতো তাইলে কইতো যে আওয়ামী লীগ শালার খোদা বিদ্বেষী, আওয়ামী লীগ এই হিন্দু হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, জুইফ হয়ে গেছে। কিন্তু এখন জি রাশেদ হায়দার ভাই, সময় থাকলে আবারও আপনার কাছে আসবো। আমি রফিক ভাইয়ের কাছে যাই। রফিক ভাই, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে শোক বইতে স্বাক্ষর করেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। আমার প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু রেয়ার কেস কিন্তু এটা। একদিকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসলেন বাংলাদেশে, তার আগে এই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে শোক বইতে স্বাক্ষর করে আসলেন নিজে গিয়ে। তো এতে কি বিএনপি কি কোনো বার্তা দেওয়া হলো বলে মনে হয়? এটা নিয়ে কিন্তু বেশ জল্পনা কল্পনা চলছে বাংলাদেশের ভিতরে। ধন্যবাদ মাসুদ ভাই। জল্পনা কল্পনা সবার মধ্যে চলছে, আপনি সব জায়গায় চলছে, এটা চলবেই, এটা বোঝাই যায়। এটা আপনি যখন তারেক জিয়া সাহেব আসতেছিল না, আসতে পারতেছে না, মানে একটু উনি প্রকাশ করছে, পরে প্রকাশই করছে যে প্রবলেম আছে। কিন্তু তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে এই জয়শঙ্কর তিনি কিন্তু একটা শোক বার্তা দিয়েছেন, সেটা নিয়েও কিছু জল্পনা কল্পনা আছে যে কি চিঠি দিল, কি দিল, সেটার মধ্যে আবার অন্য বা গোপনীয় কিছু আছে কিনা, এটা নিয়েও কিন্তু একটা রহস্যের জাল বোনার চেষ্টা করছে নেটিজেন, প্রকাশ করেছে। আর তারেক জিয়া সাহেব যে বললো না যে প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, এটার জন্য কিন্তু জামাতের আমির সাহেব বললো যে কি প্ল্যান আছে উনি প্রকাশ করে না কেন, বা না যে জামাতের সেক্রেটারি জেনারেল। আসলে মূলত আপনি এটাই মোটামুটি ধরে রাখতে পারেন, জামাতের ভোটের পার্সেন্টেজ বা তারা যে ইসলামী কিছু দল আছে আর কিছু দল তারা এখনো তাদের সাথে ঐক্যমত হয় নাই, তাদের যে কি ভোট আছে এটা কিন্তু ভারত না শুধু সবাই জানে। ভারতে শুনে এই দেশে ভারত আমাদের দেশের পাশাপাশি ভারতের অনেক জনগণ আছে যারা বাংলাদেশে তাদের বসবাস ছিল, তারা এখন ভারতে আছে, এটা কিন্তু সব জানে। ভারতে আমাদের দেশের লোকরা ভারতে রেগুলার যাওয়া আসা করে। ভারতে জামাতের অবস্থাটা মোটামুটি ক্লিয়ার, তারা কত পার্সেন্ট ভোট আছে। এখানে যেহেতু আওয়ামী লীগের আপনার বর্তমান সরকারকে বহুত চেষ্টা করছে, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি বলেন, ভারত, সবাই মিলে চেষ্টা করছে যে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। যেহেতু আপনার বর্তমান সরকার এভাবে অনর, সেক্ষেত্রে এখন তারা ভারতের এই জিনিসটা আর মানে আগায়া নিতে চাচ্ছে না, তাদের সাথে সম্পর্কটা আসলেই ভালোই না আমাদের বর্তমান সরকারের সাথে। ওইখানে আপনি দেখেন আনঅফিসিয়ালি আপনি বুঝতে হবে, বুঝিয়ে দেবে যে ভারত কিন্তু বুঝাইয়া দিচ্ছে যে যা বিএনপি কে তারা এখন ফেভার করতেছে, এবং বিএনপি ফেভার করার কিছু কারণ আছে। কারণ বিএনপি দেখেন আরো দুইবার তো মানে ফুল টাইমে ক্ষমতা ছিল, একবার তো কয়েকদিনের জন্য সেটা বাদ।
তো ওইখানে তাদের সাথে যেহেতু আপনার মানে তাদের একটা ডিলিংস তো হয়েছে 5 বছর, তো 91 থেকে 96 5 বছর চালাইছে তাদের সাথে। হ্যাঁ, 2001 থেকে 2006 আইসা জামাতের সাথে জোটের সময় ওইখানে কিছু আপনার তাদের সাথে যথেষ্ট একটা তিক্ততা হয়েছে, যে 10টা অস্ত্র আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলি নিয়ে তাদের প্রতি একটা ভয় ছিল। তো এখন মানে অবশ্যই এই সম্ভবত জিনিসটা 10টা অস্ত্রের পর থেকেই ভারত বিএনপি কে মনোযোগে দেখে শুরু করেছে, মানে নেগেটিভ। এবং তাদের কাছে রিপোর্ট আছে, তাদের কাছে রিপোর্ট ছিল, এই যে রিপোর্ট আছে দেখি তো তারা এই জিনিসগুলি আপনার উঠায় উঠতেছে। এখন হয়তোবা ওই আমরা এই যে বলে না, বলতেছে না যে গোপনে গোপনে হয়তোবা ভারতের সাথে ভারত বা বিএনপির একটা লিয়াজু অলরেডি হয়ে গেছে গা, এটা মোটামুটি বোঝা যায়, এটা বোঝাই যায়। যে কারণেই আজকে যে রাজনাথ সিং সাহেব উনি গেল, ওনাদের ইয়াতে আমাদের হাইকমিশনে গিয়া সুখবে স্বাক্ষর করছে, পররাষ্ট্র জয়শঙ্কর আসছে, এবং আলোচনা কিন্তু বিভিন্ন দিক থেকে হচ্ছে, এটা বসে থাকে না, কিন্তু সবাই কিন্তু বুঝতে পারে যে আলোচনা হয়, যতই গোপন থাকুক। যেন আমাদের জামাতের আমির সাহেবের সাথে ভারতের বৈঠক হয়েছে, এটা গোপনটা বের করে দিয়েছে উনি নিজে। তা আনঅফিসিয়ালি এখন যেহেতু ইলেকশন প্রায় আর কয়েক মাস আছে, মাস দেড়েক আছে, 1.5 মাস না, 1 মাস 10-12 দিন আছে, সেক্ষেত্রে ভারতও চাচ্ছে যে ইলেকশনটা হয়ে যাক। আর ভারত যেহেতু বর্তমান সরকার একটা তাদের আওয়ামী লীগ ইলেকশন করার সুযোগ দিবে না, সেক্ষেত্রে তো জোর করার কিছু নেই এখানে। তেমন বিকল্প, যেহেতু বিএনপির সাথে আগেও আপনার ভারতের একটা সম্পর্ক ইয়া করছে, দুইবার ইলেকশন মানে পাস করছে, ক্ষমতা ছিল, ওই যে একটা তো মোটামুটি তাদের সাথে একটা বোঝাপড়া আছে। সেক্ষেত্রে আর বর্তমানে যেহেতু অথবা ভারতের সাথে তাদের একটা ভালো একটা সম্পর্ক অলরেডি মানে হয়েছে, যে এই জন্যই ভারত এই একটা সিগন্যাল হয়তোবা দিয়ে দিছে। এই সূত্র ধরেই কিন্তু জামাত কিন্তু এই কথাটা বলছে যে আমাদের সাথে বৈঠক হয়েছে, বুঝতে পারছেন জিনিসটা? আপনি ধরে নিতেন এটা। আর বর্তমান সরকারের সাথে যেহেতু ভারতের ভালো রিলেশন নাই, তো ওরা চিন্তা করছে আর কয়দিন আছে, 1 মাস 12-13 দিন আছে, ওইভাবে ঘষে ঘষে চলে যাবে। তারপরে ক্ষমতা তো তারেক বিএনপি আসবে, সেক্ষেত্রে তারেক জিয়ার সাথেই তার হয়েছে। এবং আরেকটা জিনিস দেখেন, আমাদের তারেক জিয়া সাহেবের যে আপনার সিকিউরিটি ব্যাপারটা, এটা নিয়ে কয়েকজন কথা বলছে, এটাও কিন্তু ভারতের পক্ষ থেকে ইশারা দেওয়া আছে যে তাকে ফুল সিকিউরিটি দেওয়ার জন্য চাপ আছে। এটাও সত্যি কথা, কারণ ওই জন্যই ওনাকে কিন্তু এটা নিয়ে অনেকেই আপনার করে দ্বিমত করে। আমি এটা দ্বিমত করি না, কারণ যেহেতু তার উপর একটা আছে, টার্গেট থাকতে পারে, কারণ আমাদের উপমহাদেশে এই ঘটনা অনেকগুলো ঘটছে, সেক্ষেত্রে তার সিকিউরিটি দরকার আছে, যেহেতু সে পার্টি মেন লিডার, সেক্ষেত্রে তার এই সিকিউরিটি দরকার। আর বাংলাদেশে বর্তমানে অস্ত্র যেহেতু আপনার উদ্ধার করতে পারে নাই, সেক্ষেত্রে কি হয় না হয় সেটা মুশকিল। তার উপর একটা যদি নাই থাকতো, তাহলে গত আপনার 18 মাস 16 মাস পরে উনি আসলো কেন? উনি এই খোঁজ খবর নিয়েই তো আসছে, কারণ সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মী আছে, অনেক তাদের আছে, তারাও তো বুঝছে, উনি না বুঝলে তো দেরি করে আসে নাই, সবকিছু চিন্তা করে দেরি করে আসছে, এটা আপনার সত্যি কথা। এবং ভারত অলরেডি মনে করেন যে বিএনপি কে অলরেডি সিগন্যাল দিয়ে দিছে, আপনি ধরে রাখতে পারেন এটা। এবং ভারতের সাথে অবশ্যই আপনার বিএনপির একটা যোগাযোগ হয়ে গেছে। এবং বিএনপি হওয়ার পরে একটা জিনিস দেখেন, এই বিএনপির নেতারা কিন্তু ইদানিং কালে আর ওই ভারত বিরোধী কথা বলে না, কিন্তু এই কথা বলে না। রফিক ভাই, আমি রাশেদ হায়দার ভাইয়ের মত নিয়েছিলাম এই প্রশ্নে, আমি আপনার কাছ থেকে জানবো, কারণ রাশেদ হায়দার ভাইয়ের সাথে অনেক কিছুই আপনার সাথে দ্বিমত থাকে, আমি আলোচনায় দেখেছি। এই যে জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্র মন্ত্রী, তিনি বাংলাদেশে আসলেন, বাংলাদেশের 2জন উপদেষ্টা ওনার সাথে দেখা করলেন, এমনকি পাকিস্তানি প্রতিনিধিদের সাথেও দেখা হয়েছে। তিনি তারেক রহমানের সাথে দেখা করে শোক জানিয়েছেন এবং একটা শোক বার্তা লিখিত চিঠি দিয়েছেন ভারত সরকারের পক্ষ থেকে। কিন্তু তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেননি। পাকিস্তানি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। আমি এখানে কনফিউজড যে এতে তিনি এই ভারত কি বার্তা দিয়ে গেল বর্তমান বাংলাদেশকে বা বাংলাদেশের বর্তমান সরকারকে। দেখেন, এই সরকার আসার পর থেকে কিন্তু ভারতের সাথে সম্পর্ক ভালো না, প্রথম থেকে শুরুই হয়েছে একদম। আমাদের এই বর্তমান সরকার প্রধান যখন ক্ষমতা গ্রহণের আগে থেকেই ভারত বিদ্বেষী কথা বলা শুরু করছে। ফ্রান্স থেকে, উনি যখন ফ্রান্সে ছিল ওখান থেকে প্রথম শুরু করবে, তারপর চীনে গিয়ে বক্তব্য দিল, এরপরে আমাদের দেশের ওনার যে উপদেষ্টা পরিষদের লোক আছে ওনারাও কিন্তু বারবার কিন্তু ভারত বিদ্বেষী বক্তব্য দিচ্ছে।
এবং ওনাদের কিছু সরকারি কর্মকর্তা বক্তব্য দিচ্ছে। সেক্ষেত্রে ভারতের সাথে এই করতে করতে শেষ পর্যন্ত আইসা আপনার গত যে হাদি মৃত্যু হওয়ার পরে দেখেন এই জিনিসটা আরো চড়া করছে। এবং এই হাদি মৃত্যুর পরে যারা এখানে আন্দোলন করতেছে হাদির মৃত্যুর জন্য, ভারতকে যেভাবে দোষারোপ করতেছে বা যে এটা কারা করতেছে, এরা তো তাদের দুইজনদার নেটওয়ার্ক আছে, তারা তো এগুলো খবর যাচ্ছে যে কারা এগুলি করাচ্ছে। আপনি রাজপথে যখন আপনার আন্দোলন হয় তখন কি এই যে কোন বড় নেতৃত্ব আইসা রাজপথে আন্দোলন করে? আত্মগোল তো আপনার সাধারণ কর্মী বাহিনী আন্দোলন করে, উপর থেকে নির্দেশ দেওয়া থাকে, তাই না, যে এই ধরনের আচরণ করো। এখন এই যে হাদি হত্যার বিচার নিয়ে যে ধরনের মানে উচ্ছৃঙ্খল আচরণ করা হলো, ভারতীয় দূতাবাসের উপরে হামলা করতে গেল, চিটং এ আপনার ভারতীয় দূতাবাসের ইট নিক্ষেপ করলো, আপনার রাজশাহীতে ইয়া করলো, ঘেরাও করলো, এই জিনিসগুলোর নিয়ে চরম তিক্ততা। এখন আইসা যেহেতু তারেক জিয়া সাহেব আইসা পড়ছে, আইসা পড়লে এখন যেহেতু জানে, মোটামুটি ওরা জানে যেহেতু আওয়ামী লীগ নাই যে বিএনপি ক্ষমতায় আসবে, আর কিছুদিন আছে, ওই জন্য ভারত ওই জিনিসটা আর ওই গুরুত্ব দিচ্ছেও না। আর পাকিস্তানের ব্যাপারটা যেটা বলছেন, দেখেন আমরা তো ভারত গুরুত্ব দিচ্ছে না আমাদের সরকারকে, এটাই বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, এটা আপনি নিশ্চিত। এবার আরেকটা প্রশ্নের কথা বলি, সেটা এর আগে যেটা বললেন যে হয়তো ভারত বিএনপির প্রতি কিছুটা নমনীয় এবং হয়তো বিএনপির সাথে ওই ধরনের কোনো আলোচনা হয়ে গেছে, এরকম কথাই তো বলছিলেন, বা এরকম কথা কিন্তু বাতাসে ঘুরে বেড়ায় বাংলাদেশে বর্তমানে। যদি সেটা হয় তাহলে এই যে ভারত এতদিন বলে আসলো ইনক্লুসিভ নির্বাচনের কথায়, নির্বাচন তো আর ইনক্লুসিভ হচ্ছে না, সেক্ষেত্রে পরবর্তী সরকারের উপরে কি ধরনের প্রতিক্রিয়া থাকবে, কি ধরনের চাপ থাকবে, বা সেই পরিস্থিতিটা আমরা কিভাবে ট্যাকেল করব, এটা একটু যদি আলোচনা। দেখেন এইখানে দুইটা জিনিস হতে পারে। এরকম হইতে পারে যে ভারতে বর্তমানে যে বিএনপি তারেক জিয়া সাহেবের সাথে সাথে যেহেতু উনি আসতে চেয়েছিল না, আসতে পারতেছিল না, বিভিন্ন ভয়ভীতি, এখন অনেকে এই জিনিসটা আলোচনা করছে, মোটামুটি অনেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে ভারতের একটা সিগন্যাল পাওয়ার সাথে সাথে উনি আইসে পড়ছে। এটাই যদি সত্যি হয়ে থাকে, এরকমও তো হইতে পারে, যেহেতু বর্তমান সরকার কোন আলোচনাগুলো তো এরকমই, বা বর্তমান যে আলোচনাগুলো চলছে, আলোচনাগুলো তো ঠিক এরকম। এখন এরকম হইতে পারে যে যেহেতু বর্তমান সরকার আওয়ামী লীগ ইলেকশন করার সুযোগ দিবেই না, সেক্ষেত্রে ভারতের সাথে এরকম কথা হইতে পারে যে আপনি আসেন, ঠিক আছে, আপনাকে গ্রিন সিগন্যাল দেওয়া হলো, কিন্তু পরবর্তী সময়ে আপনি এসে একটা ইনক্লুসিভ নির্বাচন দিবেন, সেরকম সূত্র হইতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু যদি বলে ঠিক আছে মধ্যবর্তী নির্বাচন যেটাকে বলা হয় আর কি আমাদের, হ্যাঁ মধ্যবর্তী একটা নির্বাচন দিবেন যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, এই ধরনের শর্ত হইতে দিছে। আপনি দেখেন এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে সামনে, দেখেন আপনি, এটা অস্বাভাবিক কিছু না। তবে ভারত কোনো অবস্থায় চাচ্ছে না যে জামাত ক্ষমতায় আসুক। তাদের এই যে ঢাকাতে যে আন্দোলনগুলি হচ্ছে, কারা করাচ্ছে, আর জামাতের নেতৃবৃন্দ সারা জীবনেই তারা যে মানে প্রথম থেকেই আপনার ভারত বিরোধী বক্তব্য, 50 লাখ স্বেচ্ছাসেবী সংগঠন রেডি করা আছে, কাদের, কে বলছে? ভারতের কে বলছে কথা? তারপর বিদেশি গিয়া গণমাধ্যম বিদেশি গিয়ে বলে আসছে, বাংলাদেশে বলে না কিন্তু।